শুধু কি এইবার বাংলায়? আমি তো আগে থেকেই বলেছি, যবে থেকে এই সরকার পরিবর্তন হয়েছে তবে থেকে আমি বলছি, কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ আরো উত্তাল হবে, আরো উত্তাল হবে। আর এই ইন্ধনকে যোগাচ্ছে, এই ইন্ধন যোগাচ্ছে ওপার বাংলা থেকে। এই ধরনের মৌলবাদীরা তারা নিজেদের দাঁত নখ বার করে একদম রাস্তায় নেমে পড়েছে, তখন বাংলাদেশের বিএনপি সরকার সাইলেন্ট। আমারে যদি বাংলাদেশ সরকারে এই ভারতে পাঠাইতো, আমি ওদের গিয়ে মনে করো ডাইরেক্ট। আসলে তিনি আইএসআই এর মদতে কাজ করছিলেন, আসলে তিনি একজন জামায়াতি এবং ভারত বিরোধী কর্মকাণ্ডে তিনি নিজেকে পরিচয় করিয়েছিলেন। এই ঘটনার সঙ্গে আল কায়েদারও যোগ রয়েছে, বিদেশে থেকে আমাদের পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছে এই সমস্ত মৌলবাদীরা, যারা এত নাকে কান্না কাঁদে যে এই বাংলায়, এই ভারতে নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার একদম চরমে উঠে গেছে। তাদের সেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কতটা নির্মম তারা সেই সমস্ত তাদের এলাকার রাজনৈতিক দল হোক কিংবা জাতীয় সরকার হোক, সেই উদাহরণটাও আপনাদের সামনে আজ তুলে ধরব। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই ঠিক ঘটে চলেছে। যে সতর্ক বার্তা এই রণক্ষেত্রের এপিসোড থেকে আমরা দিয়েছিলাম, তা অনেক ক্ষেত্রেই কাজে আসছে না। যদি আসতো তাহলে পার্ক সার্কাস 7 পয়েন্টের এই ছবি আমাদের দেখতে হতো না। আমি আগেই বলেছিলাম কিছু রাষ্ট্রবিরোধী শক্তি কাজ করবে এবং এখানকার স্থানীয় মুসলমানদের উস্কানিতে তাদের সমস্ত রকম মদত থাকবে, শুধু আপনারা কোনো রকম কোনো প্রলোভনে পা দেবেন না। কিন্তু দেখুন, সেই কথা কি কেউ শুনেছে? কেউ কি মাথায় ঢুকিয়েছে? যদি ঢোকাতো তাহলে এই ধরনের ছবি উঠে আসতো না খোদ কলকাতার বুকে। কেন বলছি? দেখুন, একটা ধারণা ইতিমধ্যেই কিন্তু মানুষের একাংশের মধ্যে ছড়িয়ে গিয়েছে যে রাজ্যে পালা বদলের পর, নতুন বিজেপি সরকার আসার পর নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে যে তাদের ঘর বাড়ি, দোকান ঘর এই সমস্ত নাকি ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার চালানো হচ্ছে। দেখুন, যে সমস্ত জায়গায় যা যা ঘটনা ঘটেছে সেখানে সেখানে এই রাজ্যের বিরোধী দলের নেতৃত্বরাও গিয়ে উপস্থিত হয়েছিল। বিশেষ করে সংখ্যালঘুদের নেতা হিসেবে মানা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনিও কিন্তু সতর্ক করেছিলেন যে এখানে একটা বিশাল বড় ইন্ধন রয়েছে। সরকার কিন্তু বেছে বেছে সংখ্যালঘুদের দোকান ঘর ভাঙচুর করছে না, বরং তারা সমস্ত বেআইনি ইনফ্রাস্ট্রাকচারগুলি ভেঙে দিচ্ছে। শিয়ালদা স্টেশনের বাইরে, হাওড়া স্টেশনের বাইরে যে ছবি উঠে এসেছে তা কিন্তু আপনি মিনিমাইজ করলে হবে না। কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে, সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ছবি হিসেবে তুলে ধরলে হবে না। তার কারণ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় সমস্ত বেআইনি ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত বেআইনি দোকান, সেগুলো কিন্তু ভাঙচুর করা হচ্ছে এবং আগামীতেও হবে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রাই আরও সহজ হয়ে উঠবে, এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দাবি। কুরবানি নিয়েও অনেকের অভিযোগ রয়েছে, কিন্তু সেখানেও সরকার সরাসরি আইন তুলে ধরে বৈধ কাজ করছে, আর সেটা ইতিমধ্যে মেনেও নিয়েছেন নাখোদা মসজিদের ইমাম। 1950 সালের একটি নির্দিষ্ট আইন মোতাবেক কিন্তু কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার, এবং সেটা মেনেও নিয়েছেন বাংলার নাখোদা মসজিদের ইমাম। তিনি প্রকাশ্যে জানিয়েও দিয়েছেন এবং মুসলিম সম্প্রদায়কে বিশেষ করে তিনি সতর্ক করেছেন যে এই ধরনের কোনো রকম প্রলোভনে যাতে তারা পা না দেয়। তাদেরকে সংযত থাকতে বলা হয়েছে। যার যা বৈধ ডকুমেন্টস রয়েছে, বলা হচ্ছে না যে অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়েছে, আপনার যদি বৈধ ডকুমেন্টস থাকে তাহলে সেই বৈধ ডকুমেন্টস নিয়ে হাইকোর্টে মামলা করতে বলা হয়েছে। ইতিমধ্যেই সিপিআইএমের শতরূপ ঘোষ, আইএসএফের নওশাদ সিদ্দিকী, তারাও কিন্তু একই রকম পরামর্শ দিয়েছেন তাদেরকে যে আইনি পথেই লড়তে হবে, কোনো রকম বেআইনি কাজকর্ম করলেও চলবে না। কিন্তু দেখুন, আমি কেন এত কথা বলছি, কারণ 7 পয়েন্টের এই ছবি দেখিয়ে দেয় যে তারা কোনো আইনের ধার ধারে না, এবং রাষ্ট্রবিরোধী ইন্ধন যে রয়েছে তার একটা বড় সড়ো উদাহরণ হলো এই ছবিটা।
এই ছবিটা শুধু কি এইবার বাংলায়, আমি তো আগে থেকেই বলেছি, যবে থেকে এই সরকার পরিবর্তন হয়েছে তবে থেকে আমি বলছি, কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গ আরও উত্তাল হবে, আরও উত্তাল হবে। আর এই ইন্ধনকে যোগাচ্ছে, এই ইন্ধন যোগাচ্ছে ওপার বাংলা থেকে, বাংলাদেশ থেকে, আর পাকিস্তানের ISI। আমি বারবার একাধিক তথ্য দিয়ে একদম আপনাদের লিঙ্ক আপনাদের চোখের সামনে পরিষ্কার করে দিয়েছি। আজ আপনাদের দেখাবো এই ঘটনার নেপথ্যে আমি যা যা বলেছিলাম সব কথাই যেন বাস্তবে পরিণত হচ্ছে। সঙ্গে আরও বেশ কয়েকটি উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যারা এত নাকে কান্না কাঁদে যে এই বাংলায়, এই ভারতে নাকি সংখ্যালঘুদের ওপর অত্যাচার একদম চরমে উঠে গেছে, তাদের সেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কতটা নির্মম তারা সেই সমস্ত তাদের এলাকার রাজনৈতিক দল হোক কিংবা জাতীয় সরকার হোক, সেই উদাহরণটাও আপনাদের সামনে আজ তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে র্যাডিক্যালস ভোকাল। যখন এই ধরনের মৌলবাদীরা তারা নিজেদের দাঁত নখ বার করে একদম রাস্তায় নেমে পড়েছে, তখন বাংলাদেশের বিএনপি সরকার সাইলেন্ট। যখন মৌলবাদীরা দাঁত নখ বার করে ফেলছে, তখন বিএনপি সরকার চুপ করে মজা দেখছে। কেন বলছি? চলুন তাহলে একের পর এক উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, একটা ঘটনা ঘটেছিল গত 16ই মে। এই খবর করে দ্য টাইমস অফ ইন্ডিয়া। হেডলাইন কি ছিল? বলছে ম্যান অ্যারেস্ট ফর সেন্ডিং থ্রেট ইমেল টার্গেটিং বেঙ্গল CM শুভেন্দু অধিকারী, মেনশনস সুইসাইড বোম অ্যাটাক। বলছে আত্মঘাতী বোমারু একজন, সে নাকি ইমেল পাঠিয়েছিল কলকাতা পুলিশে, এবং পাঠিয়ে থ্রেট করা হয়েছিল সেই ইমেল মারফত যে আমি আত্মঘাতী হয়ে যাব, কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর হামলা করে দেবো। গল্পটা কি ছিল? বলছে ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফ্রম কলকাতাস গার্ডেন রিচ এরিয়া for allegedly sending an email to police threatening a suicide bomb attack on West Bengal Chief Minister Shubhendu Adhikari with the help of terror outfit Al-Qaeda, a senior officer said on Saturday. এই ঘটনার সঙ্গে আল কায়দারও যোগ রয়েছে। কিভাবে আল কায়দার যোগ রয়েছে এই ঘটনার সঙ্গে? গ্রেপ্তার করা হয়েছে একজন ব্যক্তিকে, তাকে গ্রেপ্তার করা হয়েছে গার্ডেন রিচ থেকে। তার কি অপরাধ? সে একটি মেল পাঠিয়েছিল, কিন্তু কি সে নিজের পরিচয় পাঠিয়েছিল? এবার দেখুন গল্পটা আস্তে আস্তে আপনাদের সামনে খোলসা করছি। বলছে দ্য অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যাজ 27 years old হান্সনেন ইকবাল, তার নাম হান্সনেন ইকবাল, 27 বছর বয়স, was arrested following a joint operation by the Cyber Cell and Special Task Force of Kolkata Police। কলকাতা পুলিশের সাইবার সেল এবং STF এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কি অভিযোগ? Additional CP 4 of Kolkata Police V. Solomon Nasakumar said the threatening email was received by Bhawanipur police stations around 10:15 AM on 14th May। 14ই মে সকাল 10:15 ভবানীপুর থানার ইমেল অ্যাড্রেসে একটি ইমেল আসে। কি লেখা ছিল সেই ইমেলে? কে বলছে এই গল্প? অ্যাডিশনাল CP 4 কলকাতা পুলিশের, তিনি বলছেন ইন দিস ইমেল এ পারসন রেফার্ড এ লেডি নেম আবিদা আলী হু ওয়াজ অ্যালেজডলি কোলাবোরেশন উইথ আল কায়দা অ্যান্ড ওয়াজ প্ল্যানিং টু অ্যাটাক দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার অ্যাজ সুইসাইড বোম্বার হি সেইড। আবিদা আলী বলে নিজের পরিচয় দিয়েছিল, একজন মহিলার পরিচয়, এবং সেই পরিচয় দিয়ে তিনি বলেছিলেন যে আমি কিন্তু আল কায়দার সঙ্গে যুক্ত, আমি একজন মহিলা, আমি আবিদা আলী, আমি শুভেন্দু অধিকারীর ওপর হামলা করব এবং নিজেও আত্মঘাতী হয়ে যাব। কি বলছে? ডিউরিং দ্য প্রুফ ইনভেস্টিগেটর্স ট্রেস দ্য ইমেল ট্রায়াল এ হাসনাইন ইকবাল এ রেসিডেন্ট অফ গোলাম আব্বাস লেন ইন গার্ডেন রিচ। এই ইমেল পাওয়ার পর তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং STF এবং সাইবার সেলের যৌথ অভিযানে ধরা পড়ে। মূলত যে ইমেল অ্যাড্রেস থেকে মেলটি আসে সেটিকে ট্র্যাক করেই তাকে ধরা হয়। দেখা যায় তিনি নাকি গোলাম আব্বাস লেনের বাসিন্দা, তার নাম হাসনাইন ইকবাল। পুলিশ সেড দ্য অ্যাকিউজড লেটার অ্যাডমিটেড টু সেন্ডিং দ্য ইমেল ডিউরিং কোশ্চেনিং। প্রশ্নোত্তর পর্বে তিনি স্বীকার করে নিয়েছেন যে আমি সেই মেলটা পাঠিয়েছিলাম। হ্যাঁ, আবিদা আলী বলে কেউ আছে আদৌ? তিনি বলছেন হ্যাঁ আছে,
এবং তার সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতাও রয়েছে নাকি, এই আবিদা আলীর সঙ্গে হাসনাইন ইকবালের ব্যক্তিগত শত্রুতাও রয়েছে। আর সেই শত্রুতার কারণেই তিনি এই ধরনের একটা ইমেল পাঠিয়েছিলেন যাতে আবিদা আলীকে ফাঁসিয়ে দেওয়া যায়। কত সহজ সরল বিষয় না, কি সুন্দর সমীকরণ একটা। পুলিশও বলেছে ঠিক আছে, এটা খুব বড় থ্রেড নয়, যে পাঠিয়েছিল ইমেল তাকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি। কিন্তু দেখুন, আমার সঙ্গে আবিদা আলীর ব্যক্তিগত সম্পর্ক খারাপ, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইমেলে থ্রেট পাঠাতে হবে, এটা কেমন যুক্তি? এই সমীকরণ কি মিলছে? মিলছে? দেখুন, কলকাতা পুলিশ বলছে হ্যাঁ এটা কোনো বড় কোনো থ্রেট নয়, ঠিক আছে আমরা গ্রেপ্তার করে নিয়েছি অভিযুক্তকে, আগে এটা নিয়ে আর কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু পেছনে, আর এই পেছনটা দেখতে গিয়ে আমি একটা ভিডিও দেখলাম সেই ডেলি ইনকেলাব, যেখানে একজন সাধারণ মানুষ, দেখে মনে হচ্ছে রিক্সা চালক, তার সঙ্গে একটা রিক্সাও রয়েছে, কিন্তু তিনি যে বক্তব্যটা রাখছেন একবার শুনে দেখুন। আমারে যদি বাংলাদেশ সরকারে এই ভারতে পাঠাইতো, আমি ওদের গিয়ে মনে করো ডাইরেক্ট জব করতাম, নিজে মরলে মরতাম, ঠিক আছে, কয়েকটা লয়ে মরে যেতাম আমরা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, না এটি কোনো বিচ্ছিন্ন ভিডিও। এই মুহূর্তে বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকার রাস্তায় মৌলবাদীদের উৎপাত একদম চরমে উঠেছে এবং তারা প্রতিদিন প্রায় ধারাবাহিকভাবে প্রতিবাদ মিছিল দেখাচ্ছে। কার বিরুদ্ধে? ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। দেখে বোঝা যায় যে এরা জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলতে চাইছে, না আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের নাম খোদাই করতে চাইছে। নাম তো নয়, অ্যাকচুয়ালি বদনাম। দেখুন একটা ছোট্ট ঘটনা। কারিনা কাইজার একজন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। তার কিছুদিন আগে তিনি চরম অসুস্থতার শিকার হন এবং চিকিৎসা করানোর জন্য, বাংলাদেশে তো চিকিৎসার ব্যবস্থা সেরকম নেই আপনারা জানেন, তাই তাকে নিয়ে আসা হয় চেন্নাইয়ে। কিন্তু তার সমস্যা এতটাই ছিল যে তাকে চেষ্টা করেও শেষ মুহূর্তে তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে এই কারিনা কাইজারের দেহ যখন বাংলাদেশে যায়, তার জানাজার আয়োজন হয়, সেই জানাজায় স্লোগান ওঠে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। শুনুন একবার। শুনলেন? এবার আপনাকে সংক্ষেপে আমি জানাচ্ছি কে এই কারিনা কাইজার। বলছে, আগে তার কি হয়েছিল সেটা আমি আপনাদের তুলে ধরি। বাংলা ট্রিবিউন করেছে, এর আগে গত 15ই মে রাতে লিভার সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিশ্চান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। শুরু হয়েছিল কবে থেকে? গত 8ই মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি, মানে শরীর তার অসুস্থতার আগে থেকেই ছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করে তার পরিবার। 11ই মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। মানে 8 তারিখেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন বাংলাদেশের হাসপাতালে। তারও 3 দিন পর 11ই মে যখন তার অবস্থা একদম চরমে, তখন তাকে নিয়ে যাওয়া হয় ভেলোরে। আর সেখানেও তার প্রায় 4 দিনের মতন চিকিৎসা হয়। ডাক্তাররা একদম যথাযথ চেষ্টা করে, ডাক্তারদের কাজ ডাক্তাররা করে, এবং 15ই মে শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় না, সে এই পৃথিবী ছেড়ে চলে যায়। কে ছিল এই কন্টেন্ট ক্রিয়েটার? বলছে পরিবার সূত্রে জানা যায় শুরুতে কারিনার জ্বর হয়, পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে, একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় লিভার ফেলিয়ারের দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় কারিনাকে। হাস্যরসাত্মক কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে খ্যাতি লাভ করেন কারিনা। অভিনয়ও করেছেন, পাশাপাশি চিত্রনায়িকা হিসেবেও তিনি পরিচিতি পান। অ্যাকচুয়ালি তার কন্টেন্টগুলো যদি আপনি গিয়ে দেখেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে আপনি দেখতে পাবেন তার মধ্যে কোনো রকম হাস্যরসবোধ নেই, বরং যেটা আছে সবটাই তাচ্ছিল্য, অবহেলা, বঞ্চনা। কার বিরুদ্ধে জানেন? আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। এই ছবিটা মনে করুন, এই ছবিটা 5ই আগস্ট 2024-এর ছবি, যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে ফেলেছেন আর গণভবনে ওই ছাত্র বিপ্লবী যারা ছিলেন, যাদেরকে নিজেদেরকে বিপ্লবী বলে পরিচয় দেয়, তাদের উৎপাত শুরু হয়ে গেছে। যে যা পারছে তুলে নিয়ে চলে আসছে। তাদের মধ্যে ইনিও একজন ছিলেন, ইনি হচ্ছেন সেই কারিনা কাইজার। এই যে এই সেই তার মুখ।
এই তার জানা যায় স্লোগান ওঠে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর এই হচ্ছে সেই কারিনা কাইজার, যিনি শেখ হাসিনার একটি ব্যাগ চুরি করে নিয়েছিলেন গণভবন থেকে এবং এসে প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে দেখাচ্ছিলেন, দেখুন দেখুন আমি এই সমস্ত জিনিস পেয়েছি। বুঝতে পারছেন, ইনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার। এনার এখন এত বেশি জনপ্রিয়তা বাংলাদেশে যে তার শেষ যাত্রায় সেনাবাহিনীকে পর্যন্ত নামাতে হয়। ভাবুন কত বড় কন্টেন্ট ক্রিয়েটার। আসলে তিনি আইএসআই এর মদতে কাজ করছিলেন, আসলে তিনি একজন জামায়াতি এবং ভারত বিরোধী কর্মকাণ্ডে তিনি নিজেকে পরিচয় করিয়েছিলেন বাংলাদেশের মৌলবাদীদের মধ্যে। আর সেই কারণেই তার জানা যায় এই মৌলবাদীদের দেখা যায় তারা একটা শোক বিধুর ঘটনা, সেখানেও তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান তুলছে। ভাবুন একবার, ভেবে দেখুন। এখান থেকেই বোঝা যায় যে কোনখান থেকে কিভাবে ইন্ধন আসছে। আরও একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি, দেখুন। ফ্রি প্রেস জার্নাল করছে, বলছে বাংলাদেশ ভিডিও সোর্স র্যাডিক্যাল গ্রুপস ইন ঢাকা প্রোটেস্ট বিজেপিস বেঙ্গল উইন ডিম্যান্ড মমতা ব্যানার্জিস রিইনস্টেটমেন্ট। কি বলছে? যে আমাদের মমতা ব্যানার্জিকে আবার ফিরিয়ে দিন। আচ্ছা, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে সরকার গড়া হয়েছে পশ্চিমবঙ্গে, সেটাকে নাকি তারা মানছে না। কি দরকার, তোমরা মানছো কি না মানছো তাতে আমাদের কি যায় আসে? আরে এই মিছিল হচ্ছে খোদ বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায়। সেই রাস্তায় মিছিলে তারা বলতে বলতে যাচ্ছে যে আমরা ইসলাম দিয়ে ভারতকে পুরো দখল করে নেব। দেখুন এই ভিডিওটা একবার শুনুন, কি বলছে একবার শুনুন তার মুখেই। নরেন্দ্র মোদী যদি অতি তাড়াতাড়ি হামলা বন্ধ না করে তাহলে বাংলাদেশে আমরা হিন্দুদেরকে নিরাপদে থাকতে দেব না। এরকম বেশ কিছু ছবি উঠে এসেছে। যেমন দেখুন, ঢাকার রাস্তায় দুটো কুশ পুত্রিকা সাজানো হয়েছিল, এই একটি আর এই একটি, আর সবাই এসে তাদেরকে জুতো মারছে, লাথি মারছে। দেখুন এই ভিডিওটাতে বলা হচ্ছে নাকি এই দুটো কুশপুতুল তারা সাজিয়েছে নাকি নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর অনুরূপে। যদিও ওই পুতুল দেখে আমার মনে হচ্ছে না এদের মধ্যে কোনো সাদৃশ্য রয়েছে, তবুও দেখুন এদেরকে, দেখুন ভালো করে দেখুন ভিডিওটা, সবার মাথায় ফেজ টুপি আপনি দেখতে পাবেন। আর এরা ঢাকায় দাঁড়িয়ে, বাংলাদেশের ঢাকায় দাঁড়িয়ে, 7 পয়েন্টে কি দেখেছেন মশাই, ঢাকায় দাঁড়িয়ে এই সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে। আচ্ছা, এবার এই ছবিটা দেখুন, এই স্লোগানটা এখানে বলছে ইসকন নাকি জঙ্গি, ইসকন নাকি জঙ্গি। একবার শুনে দেখুন কি বলছে। এই একটা ভিডিও দেখুন, সেখানে এটা হচ্ছে তোমার ডেলি ইনক্লাব থেকেই নেওয়া। সেখানে কি বলছে, বলছে মসজিদে হামলা কেন? আগে বলুন তো, 2-3 সপ্তাহ হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এসছে, কোন মসজিদে হামলা করতে দেখেছেন? একটা ছবি খালি দেখিয়ে দিন। অথচ পশ্চিমবঙ্গে নাকি মসজিদের উপর হামলা হচ্ছে, তার প্রতিবাদে তারা রাস্তায় মিছিল করছে ঢাকার রাস্তায়, আর তারা স্লোগান দিচ্ছে, মানে জাতিসংঘকে তুই তাকারি করে স্লোগান দিচ্ছে। একবার শুনে দেখুন। আরো একটা ভিডিও দেখুন, এই ভিডিওটা। এ বলছে ভারতে মুসলিম নিধনের প্রতিবাদ করছি আমরা, বলছে আমরা নাকি গজবা-ই হিন্দ বানিয়ে দেবো ইন্ডিয়াকে, আর বেশি দিন লাগবে না, আমরা 1400 বছর ওয়েট করেছি, আর বেশি দিন ওয়েট করতে হবে না, ভারতই নাকি আমাদের সাহায্য করবে। এই ধরনের বক্তব্য তার। একবার শুনেন দেখুন, মানব জমিন থেকে নেওয়া। ভারতের কসাই নরেন্দ্র মোদী যখন ইসরায়েল সফরে গিয়েছে, সে তো ইসরায়েলকে বলেছে যে আপনারা ফাদারল্যান্ড আর ইন্ডিয়া হচ্ছে আপনাদের মাদারল্যান্ড। তখন থেকে আমাদের বুঝে হয়ে গেছে যে মুসলমানদের উপর দিয়ে তারা বুলডোজার চালাবে। এই এলিমেন্টসগুলোই কিন্তু সীমান্ত পেরিয়ে তাদের যত রকম টুলস আছে সমস্তটা তারা রপ্তানি করে দিচ্ছে, আর এদের ইন্ধনে আমাদের এপারের পশ্চিমবঙ্গের যারা মুসলিম ভাইরা রয়েছে তারা কিন্তু খুব সহজেই প্রভাবিত হয়ে পড়ছে। আমি বারবার তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যা হচ্ছে আপনি একটু ঘেঁটে দেখুন, ভারতবর্ষের আইন ঘেঁটে দেখুন, যা হচ্ছে কিন্তু আইন মোতাবেক হচ্ছে, কোনো রকম বেআইনি কোনো কাজ হচ্ছে না, এখনো পর্যন্ত হয়নি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। তাহলে এই ধরনের কার্যকলাপ কেন? তোমাদের ঢাকায় বসে ভারতের বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে
তারা এই ধরনের স্লোগান তোলে, আর সেই ঢাকাতেই বসে থাকে বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চুপ করে শুধু মজা দেখে, আর কিচ্ছু করে না, কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয় না। তারা প্রকাশ্যে এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শুধু কি তাই? শুধু কি ভারত বিদ্বেষী? শুধু কি পশ্চিমবঙ্গ বিদ্বেষী? এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের অবস্থাও খুব খারাপ। তাদের দরদ উদলে পড়ছে নাকি এখানে মুসলিমদের ওপর অত্যাচার করা হচ্ছে। শুনুন, এই ধরনের ন্যারেটিভ আমি আগে থেকেই বলেছিলাম ছড়ানো হবে, এই ধরনের ন্যারেটিভই ছড়ানো হবে এবং সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে দেওয়া হবে যে দেখো তোমাদের বিজেপি সরকার তোমাদের সঙ্গে নেই। সাধারণ মানুষই ভোট দিয়ে বিজেপিকে নিয়ে এসছে, সাধারণ মানুষই নিয়ে এসছে। আর সেখানে দাঁড়িয়ে যারা এই ধরনের, যারা মেনে নিতে পারছে না, এখনো মেনে নিতে পারছে না, যে বলছে মমতা ব্যানার্জিকেই চাই, কেন শুভেন্দু অধিকারী? আরে সাধারণ মানুষ তাকে চুজ করেছে। আর তোরা বিদেশে থেকে, বিদেশি তো, বাংলাদেশ তো বিদেশে থেকে আমাদের পশ্চিমবঙ্গে চালানোর চেষ্টা করছে এই সমস্ত মৌলবাদীরা। সবই কিন্তু দেখতে পাবেন কোনো না কোনোভাবে এদের সঙ্গে লিঙ্ক রয়েছে জামায়াতের, আর জামায়াতের লিঙ্ক তো পাকিস্তান ISIর সঙ্গে রয়েছে, আপনাদের অজানা নয়। এবার আপনাদের কিছু এমন উদাহরণ দেখাচ্ছি যে সেই সময় তাদের দরদ উদলে পড়ে না। কিরকম দেখুন, বাংলার আলো করেছে সাঘাটায় SSC পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ। হিন্দু মেয়ে, একটি হিন্দু মেয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে, কি ঘটনা ঘটেছে বলে দিই। বলছে গাইবান্ধার সাঘাটায় SSC পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ। উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের নিতাই চন্দ্র দাস সাঘাটা থানার লিখিত এজাহারে তার মেয়ে SSC পরীক্ষার্থীকে অপহরণের বিষয়টি অবগত করার পর পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপর হয়েছে। কিন্তু তাদেরকে কি গ্রেপ্তার করা গেছে? বলছে জানা যায় গত 5ই মে উপজেলার উল্লা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় হাট ভরতখালী গ্রামের ধলু মিয়ার কলেজ পড়ুয়া ছেলে শিমুল মিয়া ওই SSC পরীক্ষার্থীকে তুলে নিয়ে যায়। দেখুন এখানে নাম অবশ্যই লিখেছে কে তুলে নিয়ে গেছে, কিন্তু তার পরিচয় কি? শুধু কি সে ধলু মিয়ার ছেলে এটুকুই তার পরিচয়? না, এর বাইরেও তার পরিচয় রয়েছে। তিনি এলাকায় জামায়াতের নেতা হিসেবে পরিচিত। বিষয়টি ওই মেয়ের পিতা ও তার আত্মীয় স্বজন জানার পর বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। কোথাও না পেয়ে গত 6ই মে রাতে নিতাই চন্দ্র দাস অভিযুক্ত শিমুল মিয়া সহ 5 জনকে আসামি করে থানায় ইজাহার দায়ের করে, মানে FIR করে। অভিযোগের প্রেক্ষিতে গত 6ই মে রাতে সাঘাটা থানার পুলিশ অভিযান চালিয়ে শিমুলকে না পেয়ে তার পিতা ধলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। কিন্তু শিমুল গেল কোথায়? এ বিষয়ে সাঘাটা থানার অফিসার ওসি মাহবুব আলমের সাথে কথা হলে তিনি জানান অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে। আশা করা যাচ্ছে তাকে আজকে উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু দেখুন এই খবরটি 7 তারিখ প্রকাশ হয়েছিল, আজ প্রায় 5-6 দিন কেটে গেছে, এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেই শিমুল মিয়া কোথায় গেছে আর এই মেয়েটি এই মুহূর্তে কোথায় রয়েছে? হিন্দু ভয়েস লিখছে, বলছে অ্যান্টি হিন্দু প্রোগ্রাম ইজ গোয়িং অন বাংলাদেশ। শুধু তুমি ভারতেই দেখতে পাও? ঢাকার রাস্তায় এত মিছিল, সব কি ভারতেই হয়? একটু নিজের দিকেও তাকাও। বলছে নিউজ কামিং ইন ফ্রম গাইন্দাবাদ ডিস্ট্রিক্ট, ইসলামিস্ট abducted a minor Hindu girl when she was returning home from school. Her father already filed a complaint in the police station, but the police could not recover her as of now. Her father, Nitai Chandra Das, Simul Mia and others, my minor daughter, they converted her into Islam. The police could not recover her. I want justice. বলছে আমার মেয়েকে তারা অপহরণ করে নিয়ে গেছে এবং তারা খুব চান্স রয়েছে আমার মেয়েকে হয়তো ধর্মান্তরিত করে ফেলবে, আর আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো না। আমরা আমাদের জাস্টিস চাইছি। পুলিশের কাছে তাদের একদম এই ছবি, কান্না ভরা মুখে তাদের এই আবেদন করজোড়ে। দেখলেন গাইবান্ধায় এই ঘটনা নতুন কিছু নয়, সেখানে একটু হিন্দু বসতি বেশি রয়েছে, সেই কারণে সেইখানে অত্যাচারটাও বেশি। আজ থেকে হচ্ছে না, দীর্ঘদিন থেকে হচ্ছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল থেকে এই অত্যাচার দ্বিগুণ হয়েছে। জামায়াতরা সুযোগ পেয়ে গেছে এবং সরকারিভাবে বাংলাদেশের পুলিশ
তাদেরকে দিয়ে তাদের ওপর অত্যাচার করানো হয় হিন্দুদের ওপর। ভিউজ বাংলাদেশ করছে এই গাইবান্ধারই গত মাসের একটি ঘটনা। বলছে স্কুল গার্ল অ্যাবডাক্টেড অন ওয়ে টু স্কুল রিপোর্টেডলি রেপড ইন গাইবান্ধা। A 6th grade school girl was abducted on her way to school in Gaibandha's Upozela, Gaibandha, and left on the roadside after being raped throughout the day, police said. The girl around 11 থেকে 12 বছরের মধ্যে তার বয়স ছিল। 27শে এপ্রিল এই ঘটনা ঘটেছে, ঠিক আছে। লোকাল রেস্কিউ হার, স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়। সি কারেন্টলি ইজ ক্রিটিক্যাল কন্ডিশন। এখন এই অবস্থা থেকে খুব বাজে অবস্থায় তার রয়েছে। এই মুহূর্তে 6-এ পড়তো, ক্লাস 6-এ পড়তো একজন হিন্দু মেয়ে। তাকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নেওয়া হয় এবং তার সঙ্গে অপকর্ম করে রাস্তাতেই তাকে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে। গাইবান্ধার এপ্রিল মাসের ঘটনা। তারপরেই মে মাসের এই ঘটনা আপনাদের দেখালাম। অন্যদিকে দেখুন, বলছে শীত কেটে ঘরে ঢুকে কলেজ ছাত্রীকে দল বেঁধে, বুঝতে পারছেন। তারপর দেখুন কি বলছে গল্পটায়। মামলার বরাতে পুলিশ জানায় শুক্রবার রাতে গল্পটা কোথায় ঘটেছে, কলাপাড়া, পটুয়াখালী, বাংলাদেশ, যেখানে দুজন মাস্ক ম্যান মানে মুখে মুখোশ পরে এসে শীত কেটে, বুঝতে পারছেন, মানে বাড়ির নিচে, বেড়ার বাড়ি নিচে মাটি, সেই মাটি কেটে তারা ভেতরে ঢোকে। কি বলছে দেখুন। শুক্রবার রাতে ছোট ছেলেকে নিয়ে নদীতে চিংড়ি রেণু আহরণ করতে গিয়েছিলেন শিক্ষার্থীর মা। টিনের ঘরে একা ঘুমিয়েছিলেন কলেজ ছাত্রী। গভীর রাতে দুজন মুখোশধারী সেই ঘরে প্রবেশ করে ছাত্রীকে এই ধরনের অপকর্ম চালায়। তারপর ছাত্রী ধস্তাধস্তি শুরু করলে মুখোশধারীরা গলায় ধারালো বটি ধরে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে একজনকে আঘাত করে জানালা খুলে চিৎকার শুরু করে দেয়। তখন পাশের বাড়ির চাচা চাচি ছুটে আসে। এ সময় মুখোশধারীরা পালিয়ে যায়। ছাত্রীর চাচি বলেন, চিৎকার শুনে আমরা স্বামীকে নিয়ে তাদের ঘরে যাই। গিয়ে আমরা বুঝতে পারি কিছু একটা হয়েছে। পরে আলো জ্বালিয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকি। পরে দেখি ঘরে বেড়ার নিচে মাটি খোঁড়া। ভাবুন সাহস কত বড়, সাহস কত বড়। দরজা বন্ধ আছে, মাটির তলা দিয়ে মাটি খুঁড়ে ঘরের ভেতর ঢুকছে, ঢুকে এই ধরনের অপকর্ম করছে, করে তারা ছাড় পেয়ে যাচ্ছে। এখন নামেই জামায়াতে বিরোধী দল, কিন্তু জামায়াতের সঙ্গে বিএনপির কোনো তফাৎ নেই। যাহাই জামাত তাহাই বিএনপি, এটা আপনারা সবাই জানেন, সবাই জানেন। এবং এই বিএনপির মদতেই কিন্তু জামায়াতের ছেলেরা এই ধরনের কাজকর্ম করতে সাহস পাচ্ছে। বিএনপির মদতেই কিন্তু জামায়াতের এই সমস্ত ছোটোখাটো মেজো সংগঠনগুলো ঢাকার রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে ভারত বিরোধী স্লোগান তুলছে, বুঝতে পারছেন। আর সেই প্রভাব এসে পড়ছে এ বাংলাতেও। আর সেই প্রভাবেই কলকাতার পার্ক সার্কাসের 7 পয়েন্টের মতন একটি জনবহুল এলাকায় দিন দুপুরে প্রকাশ্যে কয়েকজন এসে জমায়েত হয়, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। এই সংস্কৃতি কিন্তু ভারতে আর চলবে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। অবিলম্বে আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ঘোষণাও তিনি দিয়েছেন। তাই আমি আরও একবার আপনাদের সাবধান করে দিতে চাই, যারা এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছেন কিছু না বুঝেই। আরও একবার বলবো, আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি কী কারণে এটা হচ্ছে, কেন বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে, ঠিক আছে, কেন কুরবানি নিয়ে 1950 সালের আইন মোতাবেক কাজ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই সমস্ত বিষয়ে কিন্তু বলার মতন অনেক কথা রয়েছে। তাই আগামী আরও একটি এপিসোডে আপনাদের এই পুরো বিষয়টা খোলসা করে দেবো। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের এই অনুরোধ করতে চাই, মাথা ঠান্ডা রাখুন, কোনো রকম রাষ্ট্রবিরোধী শক্তির ইন্ধনে নিজেকে উত্তেজিত করবেন না। কারণ এই বাংলার ভূমি আপনারও এবং আমারও, প্রত্যেকের। যদি এই ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতারাম।